মধ্যে দাঁড়িয়ে আছেন। আপনি আপনার বক্তব্য শুরু করুন। আমরা আপনার বক্তব্য শুরু করার আগে স্লোগান দিয়ে আপনাকে অভিবাদন জানাতে চাই। জয় বাংলা, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই। ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার। ৭১-এর হাতিয়ার ইউনূসের গালে গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, ইউনূসের গালে গালে। রাজাকারের ঠাঁই নাই বাংলায়, ৭১-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মূল্যবান বক্তব্য শুরু করুন। এই বিপুল উপরে যাও। বিশেষ করে মানবাধিকার কমিশনের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়েছে। জাতির পিতার লক্ষ্য ছিল ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, যে বাংলাদেশ একটি শান্তির দেশ হবে, উন্নতির দেশ হবে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হবে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উন্নত জীবন যাপন করবে। সেই লক্ষ্য নিয়েই তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন বাংলাদেশ জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। এবং স্বাধীনতার পর মাত্র ৩ বছর সময় দিয়েছে। এর মধ্যে বাংলাদেশকে তিনি সম্পূর্ণ প্রদেশে উন্নত করেন। আমাদের দুর্ভাগ্য ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে কোনোভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করে আমার মাকে, আমার ৩ ভাই, রাজ্যবন্ধু এবং ১৮ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আমার ছোট বোন দুজনেই সেই সময় জার্মানিতে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। এই বাচ্চাটা আমাদের জন্য খুব কষ্টের। বাবা মা ভাই হারিয়ে, বাবা মা ভাই হারিয়ে, ঘর বাড়ি সব হারিয়েছে, সব হারিয়ে সবার জীবন খুবই সব হতে পারে। ছবি ভিডিও পাঠাইতেছে, এইটুকুই আকাশের ছবি তুলে, বাতাসের ছবি তুলে, গাছের ছবি তুলে, আমাকেও ছবি তুলে। বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার, যে অধিকার স্বাধীনতার পর আমাদেরকে যে সংবিধান যে সংবিধান মৌলিক অধিকারের কথা স্পষ্ট লেখা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা করে মানুষের জীবন মান উন্নত করা। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পথ ধরেই তিনি যে আদর্শ দিয়ে গেছেন, যে পদাঙ্ক দিয়ে আমরা অনুসরণ করেছি, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আমরা উন্নত করতে সক্ষম হয়েছি। স্বল্পোন্নত দেশ থেকে আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের পর্যায়ে এনে দিয়েছিলাম। এবং বাংলাদেশের ইতিহাসে ২০০৯ সাল থেকে এই ২৪ সাল পর্যন্ত ১৫ বছর ৮ মাস ধারাবাহিকভাবে গণতন্ত্র ছিল, অধিকার ভোগ করেছে, মানবাধিকার নিশ্চিত করা হয়েছিল, মানুষের আর্থসামাজিক উন্নতি আমরা করতে পেরেছিলাম, দারিদ্র্যের হার আমরা কমিয়েছিলাম ৪১ থেকে ১৮.৭ অতি দারিদ্র যে ২৫.১ ছিল সেটাকে আমরা ৫.৬ নামিয়ে এনেছিলাম। প্রতিটি মানুষকে ঘর বাড়ি দেওয়া, চিকিৎসা সেবা করা, শিক্ষার ব্যবস্থা করা, সব ধরনের কাজ আমরা করেছিলাম মানুষের কথা চিন্তা করে, মানুষের মৌলিক অধিকার, মানব অধিকার রক্ষার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই ২০২৪ সালের জুলাই মাসে একটা, যেখানে কোনো কোটাই ছিল না, কিন্তু কোটা আন্দোলনের নাম করে এই আন্দোলনের মাধ্যমে যেভাবে ক্ষমতা পরিবর্তন, এটা হচ্ছে হত্যাযজ্ঞ চালিয়ে, অর্থ দিয়ে
নানাভাবে একেবারে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড করেই এই ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করা হয়। যদিও সাংবিধানিক ভাবে আমি জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের সংবিধান অনুযায়ী আমি কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী, আমি এখনো কিন্তু পদত্যাগ করি নাই। আন্দোলনের নামে যে ঘটনা ঘটানো হয়েছিল একেবারে জঙ্গি, যেটা আপনারা দেখেছেন যে এই যারা আন্দোলন করে তারা, এটা অবশ্য যিনি ক্ষমতায় আছেন এখন, তার নিজের ভাষ্য হলো বিল ক্লিন্টন ফাউন্ডেশনের সামনে নিজেই বলেছিলেন এই আন্দোলনের কোনো নেতা ছিল না, এই আন্দোলনে কোনো জনগণ বা কারো বেশি কাজ ছিল, যা অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে এই আন্দোলনটা করা, অর্থাৎ মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দ্বারা এই আন্দোলন সংগঠিত করেছে। নিরাপত্তার জন্য সেখানে গুলি করা হোক বা আর কোনো মানুষের জীবন যাক, যখন তাদের এই আন্দোলনে যখন 6 জন মারা গেল, তখনই আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম এটা তদন্ত করার জন্য যে এইবার কেন কিভাবে এই মৃত্যুটা ঘটলো। আমাদের দুর্ভাগ্য যে সেই জুডিশিয়াল কমিটিকে কিন্তু যখন ইউনূস ক্ষমতা দখল করলো বা ক্ষমতা বসলো, সে কিন্তু এই জুডিশিয়াল কমিটিকে কাজ করতে দেয়নি, তদন্ত বন্ধ করে দিল। এবং দেখা যাচ্ছে যে এমন সমস্ত বুলেট ব্যবহার করা হয়েছে, এত কাছে থেকে মানুষ হত্যা করা হয়েছে, যেটা ঠিক আন্দোলনে হত্যা করা বা পুলিশের গুলিতে হত্যা না করে না, তার উপর অগণিত মানুষকে হত্যা করা। আমাদের পুলিশ বাহিনী প্রায় 450 পুলিশ মানে থানা এবং পুলিশের এই সমস্ত জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে এবং পুলিশ ভিতরে রেখে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, হাত কেটেছে, পা কেটেছে। এবং এই আক্রমণ থেকে আমরা এটাই বুঝতে পারছি প্রতি পদে পদে ইউনূসের এই বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষের স্বাভাবিক জীবনযাপন করার পথ বন্ধ করে দিয়েছে, এমনকি ভীত সন্ত্রস্ত হয়ে আজকে মানুষকে চলতে হচ্ছে। আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সকলের বিরুদ্ধে অগণিত হত্যা মামলা, গ্রেপ্তার, অত্যাচার, নির্যাতন এবং খুন। প্রায় 20,000 আওয়ামী লীগ নেতা কর্মী আজকে আহত, ছেলেকে না পেয়ে মাকে হত্যা করা, একই সাথে বাড়িতে আগুন দিয়ে মানে মা, চাচি, পরিবারকে পুড়িয়ে মারা, এই ধরনের অমানবিক ঘটনা, জেলখানা ভেঙে জঙ্গিদের মুক্তি দিয়ে দেওয়া, এই ধরনের ঘটনাও বাংলাদেশে ঘটেছে। তাছাড়া আইনজীবী, পেশাজীবী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের উপর আক্রমণ, মসজিদ, মন্দির, দরগা শরীফ, মানে মসজিদ, দরগা শরীফ, ওলামা মাসায়েখ, মন্দির, গির্জা, প্যাগোডা পুড়িয়ে দেওয়া হয়েছে, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর যে আদিবাসী, তাদের উপরেও আক্রমণ করা, তাদেরকে আহত করা হয়েছে। পুলিশ, আনসার, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের বিরুদ্ধে মামলা, তাদেরকে গ্রেপ্তার, মানে 3 জন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি জেলখানায়, অগণিত প্রায় 300 সাংবাদিক তাদের চাকরি হারিয়েছে, একটা ডিটেনশন কার্ড কিনে নেওয়া হয়েছে, 106 জনের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। আর এছাড়া সারা বাংলাদেশে আওয়ামী লীগের সকল নেতা কর্মী, আমাদের সহযোগী সংগঠন, তাদের প্রত্যেকের বাড়ি ঘর পোড়ানো, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, কোনো কিছু বাদ নেই, পুড়িয়ে চালিয়ে সরকার। সরকারি প্রতিষ্ঠানগুলিতে আগুন দেওয়া, এমনকি সেক্রেটারিয়েটও আগুন দেওয়া হয়েছে। এবং এই আগুন কিন্তু এরা পরিকল্পিতভাবে দিয়েছে এবং এটা এই ইউনূসের যে সমন্বয়কারীরা, তারাই আজকে দুর্নীতির অভিযোগ তোলা হয়। এবং আমার ছোট বোন রেহানা, আমাদের ছেলে মেয়ে থেকে শুরু করে সকলের বিরুদ্ধে এখন শুধু দুর্নীতির মামলা আর হত্যার মামলা, এবং শুধু দুর্নীতি খোঁজে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমাদের বিরুদ্ধে কি দুর্নীতি করেছে, আজকে 5 মাস হয়ে গেল, একটা দুর্নীতির কোনো দৃষ্টান্ত তো আনতে পারেনি। তাহলে এভাবে
আমাদের উপর এভাবে হয়রানি করা কেন? আমরা তো এদেশের নাগরিক। আমাদের যারা রাজনীতি করে, সংগঠন করে, তারা কি এদেশের নাগরিক না? আমাদের কি মানবাধিকার নাই? আমাদের কি বেঁচে থাকার অধিকার নাই? আজকে আমাদের জয়পুরের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, রেহানার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমার তো ঘর বাড়ি বাসা নাই ঢাকায়, কাজী গণভবন সেটা আক্রমণ করে সব জিনিস লুটপাট করে নিয়েছে। আমাদের কোনো ডকুমেন্ট, কোনো কাগজপত্র নাই। কাগজপত্র যা কিছু ছিল সব নিয়ে নিয়েছে। আর মানে পার্সোনাল জিনিস সেগুলো তো গেছে, সেটা নিয়ে আমি চিন্তা করি না। কিন্তু আজকে আমাদের কোনো কিছু নেই, এবং পাসপোর্টটা বাতিল বলে ঘোষণা দিয়েছে। শুধু এখানে থেমে থাকেনি, মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ধরনের ঘটনা তার ঘটেছে। একটা রাষ্ট্র কিসে চলে? একটা রাষ্ট্রের লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ, এই তিনটি অঙ্গ থাকে। এই তিনটি সমন্বয়ে একটা রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। আপনারা দেখেন আমাদের আইনসভা, সেই পার্লামেন্ট হাউস, সেখানে ঢুকে সেই পার্লামেন্টের ভিতরে সমস্ত জিনিস ধ্বংস করা, কাগজপত্র নষ্ট করা, আগুন দিতে পারে নাই, সেখানে পানি ঢেলে দিয়ে সেগুলো নষ্ট করেছে। মাননীয় স্পিকারের বাড়ি লুটপাট করেছে, ডেপুটি স্পিকারের বাড়ি লুটপাট করেছে। প্রত্যেকটা সংসদ সদস্যের প্রতিটি মানে তাদের মানে যেখানে এমপি হোস্টেল, প্রত্যেকটা এমপি হোস্টেল ভেঙেছে, সেখানে ঢুকেছে, লুটপাট করেছে, সবকিছু তছনছ করে দিয়েছে, এবং প্রত্যেকের এমনকি বাড়ি ঘরেও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আজকে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, চুরি, ডাকাতি, এটার জন্য একটা নিয়মিত ব্যাপার। মানুষ সারাক্ষণ আতঙ্কে থাকে, কেউ নিরাপদে ঘুমাতে পারে না, নিরাপদে চলতে পারে না, শান্তিতে ঘুমাতে পারে না। তার উপর জিনিসপত্রের দাম এমন ভাবে বেড়ে গেছে, তার উপর আবার দিয়েছে তাদের উপর ভ্যাট ট্যাক্স। ইউনূস কিন্তু নিজে ট্যাক্স দেয়নি, তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা। 666 কোটি টাকার একটা মামলা রায় হওয়ার কথা ছিল 6ই আগস্ট, এবং 5ই আগস্ট সেই ঘটনা ঘটায়। তারপরে তো ক্ষমতা এসে সমস্ত মামলা তার ভিতরে 4টে দুর্নীতির মামলা হয়েছিল। গ্রামীণ ব্যাংকের অর্থ পাচার, গ্রামীণ ফোনের অর্থ পাচার, এবং এই সমস্ত তার যত ব্যবসা প্রতিষ্ঠান, কোনোটা সে ট্যাক্স দেয়নি। তার উপর লেবারদের টাকা সে দেয়নি। লেবারদের মামলায়, লেবাররা লেবার কোর্টে মামলা করেছে, সেই মামলায় ইউনূস সাজাপ্রাপ্ত, 6 মাসে তার সাজা হয়েছে। এখানেও সে লেবারদের অধিকার ক্ষুণ্ণ করেছে। মানবাধিকার ক্ষুণ্ণ করা, লেবারদের অধিকার ক্ষুণ্ণ করা। নির্বাচিত জনপ্রতিনিধি যারা ভোটে নির্বাচিত, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এক কলমের খোঁচায় সকলকে বিদায় করে দিয়েছে। তো স্থানীয় সরকারের, লোকাল গভর্নমেন্টের প্রত্যেকে তারা সেখান থেকে বের করে দিয়েছে। সে তো সাংবিধানিক মোতাবেক ক্ষমতা আসেনি, সে ক্ষমতা এসেছে একেবারে যাকে বলে গুন্ডামি করে, সন্ত্রাস করে, মানুষ হত্যা করে, মানুষের লাশ ফেলে, অগ্নি সন্ত্রাস করে ক্ষমতায় দখল করেছে। তার কোনো জনগণের ম্যান্ডেট নাই, তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। তাহলে সে জনগণের নির্বাচিত প্রতিনিধিদেরকে কিভাবে চাকরিচ্যুত করে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা, তাদের গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া। 25 জন সেক্রেটারিকে একসাথে তাদের বিরুদ্ধে মামলা, পুলিশের উপর হামলা, আনসারকে হামলা, তাদের লাশ গুম করা। এখনো বহু পুলিশের খোঁজ পাওয়া যাচ্ছে না, আনসার খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি আমাদের সেনাবাহিনীর অফিসার, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, তাদেরকে হয়রানি করা, গ্রেপ্তার করা, নানা ধরনের ঘটাচ্ছে। পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই ইউনূস ক্ষমতায় আসার জন্য। এবং ক্ষমতা আসার পরে আজকে কোনো মানুষের কোনো খাদ্যের নিরাপত্তা নাই, প্রত্যেক জিনিসের দাম বেড়েছে, তার উপর আবার ভ্যাট ট্যাক্স। নিজে ট্যাক্স দেবে না, কিন্তু সরকারের উপর ট্যাক্স ভ্যাট আরোপ করেছে। একটা দৃষ্টান্ত দিই, আওয়ামী লীগ সরকার আমলে যে জিনিসের উপর ভ্যাট ছিল মাত্র 5%, সেটা আজকে 15, কোথাও 20, কোথাও 30, কোথাও 60% পর্যন্ত ভ্যাট ট্যাক্স ধার্য করে সকলের পকেট খালি করবে, আর তার পকেট ভারী। উনি ভ্যাট দেবেন না, ট্যাক্স দেবেন না, জনগণ দেবে। এইভাবে
অত্যাচার নির্যাতন চলছে। কাজে আমি মনে করি যে আজকে আপনাদের উত্তরটা আমি নিশ্চয়ই মনে করি এটা অত্যন্ত সমাপযোগী হয়েছে। আমি জানি এই ঠান্ডার মধ্যে আপনাদের খুবই কষ্ট হচ্ছে, তারপরেও একটা সফল অনুষ্ঠান আপনারা করতে পেরেছে, সেই জন্য ধন্যবাদ জানাই। এবং আমি একটাই কথা, যে এই সমস্ত হত্যা মামলা এবং মিথ্যা মামলা, প্রায় 30,000 মতো মামলা, কয়েক লক্ষ বোধহয় লোক হবে আসামি। কাজে এই মামলা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগ কি দোষটা করেছে? আওয়ামী লীগ একটা সংগঠন 49 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্রলীগ 1948 সালে। বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা অর্জন, প্রতিটি অর্জনের পিছনে আওয়ামী লীগ ছাত্রলীগের অবদান রয়েছে। এবং আজকে যারা সমন্বয়কারী, আমি তাদেরকে প্রশ্ন করি যে তারা যে দুর্নীতির কথা, মানবাধিকার লঙ্ঘন, কত কথা, আবার স্বৈরাচার, কত কিছু বলছে। আজকে কি অবস্থা? আজকে কে স্বৈরাচার? আজকে যারা ক্ষমতায় ইনুসিত স্বৈরাচার এবং দুর্নীতি, যারা উপদেষ্টারা আছে বা এই যে ছাত্র নেতারা যারা এই যে সব জায়গায় খবরদারি করে বেড়াচ্ছেন, মাত্র এই 3-4 মাসের মধ্যে কে কত টাকার মালিক হয়েছে, তার বাবারা কত টাকার মালিক হয়েছে, সে হিসাবটা কিন্তু তাদেরকে দিতে হবে। রাতারাতি সব আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, সমানে তারা অর্থ সম্পদ বানাচ্ছে, সমানে দুর্নীতিতে অংশগ্রহণ করেছে। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে এসেছি জুন মাসে, অথচ এর মধ্যে টাকা নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই। গেল কোথায় সব? তারপর আবার যত উন্নয়ন প্রকল্প সব বাতিল করে দেওয়া, টাকাগুলি কোথায় গেল? সেই সব তো দিতে হবে। আজকে এদেরকে হিসাব দিতে হবে যে এরা কত টাকা বানিয়েছে এই অল্প সময়ের মধ্যে। চরম ভাবে তারা সন্ত্রাস আর দুর্নীতি করে যাচ্ছে। কাজে এই দুষ্কাশনের হাত থেকে এই জঙ্গি, যত জঙ্গি ছিল সবাইকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে। হলি আর্টিজান যে যারা আক্রমণ করেছিল তাদেরকে মুক্তি, বিডিআরে যারা অফিসারদের হত্যা করেছে এবং বিডিআর ঘটনা ঘটেছে, বিডিআরে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। গ্রেনেড হামলা করে আমাকে যারা হত্যা করতে চেয়েছিল সেই মামলার আসামি, সেই মামলা খারিজ, আসামি মুক্ত। 10 ট্রাক অস্ত্র চোরাকারবারি ধরা হলো, সেই আসামিরা মুক্ত। অর্থাৎ যত রকম অপরাধী, সন্ত্রাস, জঙ্গিবাদ, তারা আজকে মুক্ত। আর জেলখানা ভরে গেছে আমাদের আওয়ামী লীগ 14 দলীয় নেতা কর্মী, তাদের দ্বারা। এই অবিচার অন্যায়ের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। আপনি মানবতার কথা বলে, এত বড় মানবতা লঙ্ঘন আর কখনো হয়নি। আজকে একদিকে দুর্নীতি, দুঃশাসন, মানবাধিকার লঙ্ঘন, এই মানবাধিকার লঙ্ঘন প্রতি পদে পদে হচ্ছে। কাজে জনগণকে জীবনে শান্তি ফিরে আনতে হবে, জনগণের জীবনে স্বস্তি ফিরে আনতে হবে, জনগণের মৌলিক অধিকার, মানবিক অধিকার সেটা রক্ষা করতে হবে। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা থাকলেই সেটা হয়, তাছাড়া আর কখনো হয় না। এটা হলো বাস্তবতা। আমাদের দেশ ছিল হত্যা, কুষড়যন্ত্র, রাজনীতি। আমি এনেছিলাম শান্তি, স্বস্তি এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছিলাম। শান্তিপূর্ণভাবে মানুষ জীবনযাপন করতে পারত, যার জন্য মানুষের জীবন উন্নত হয়েছিল। মাথা পিছু আয় আমি 2,793 মার্কিন ডলারে উন্নীত হয়েছিলাম, যা ছিল মাত্র 453 মার্কিন ডলার। এইভাবে মানুষের যে উন্নতি করেছিলাম আজকে সব ধ্বংস করে দিয়েছে। কাজে ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, এই ইউনিট সরকারকে বিদায় দিতে হবে এবং গণতান্ত্রিক অধিকার আবার ফিরিয়ে আনতে হবে, মানবাধিকার নিশ্চিত করতে হবে, মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে, মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।